গুড ইভিনিং অল অফ ইউ। আশা করি সবাই খুব ভালো আছো। ঠিক আছে, চলো আজকের ভোকাবুলারি সেশন তোমাদের সাথে স্টার্ট করব। আমি চন্দ্রিমা আবারও হাজির হয়ে গেছি নতুন একটা এডিটোরিয়াল সেশন নিয়ে। তো আজকের এডিটোরিয়ালটা মোটামুটি যে টপিকটা নিয়ে সেটা হলো খুবই একটা ফেমাস, এখন ট্রেন্ডিং একটা স্পট, যেখানে বিভিন্ন লোকেরা ঘুরতে যাচ্ছে এবং সেটা কাইন্ড অফ বলতে পারো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিন লোকেশনস নাও উই আর গেটিং ইনটু, যেখানে প্রচুর মানুষ বাইরে থেকে, আমাদের দেশের মানুষ তো যাচ্ছে, বাইরে থেকে বিদেশিরা আসছে, ভ্লগার্সরা যায়। খুবই একটা ফেমাস ডেস্টিনেশন, আই থিঙ্ক সো গেস করতে পারো। আমাদের এই এডিটোরিয়াল শুরু হওয়ার আগে তোমরা অবশ্যই গেস করতে পারো কোন জায়গাটার কথা আমি বলছি। দেখে নাও যে তোমার যে গেস ওয়ার্ক সেটা আমাদের সাথে, মানে আজকের এডিটোরিয়ালের সাথে মিলছে কিনা। চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটা কি। টপিকটা ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে হলেও তার মধ্যে একটা সিরিয়াস ইস্যু আছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাও একটা এডিটোরিয়ালের পার্ট। দেখো কি লেখা আছে, অ্যাক্ট নর্থ অন দ্য নিডস অফ লাদাখ। তাহলে আমরা বুঝতেই পারছি আজকের আমাদের যে এডিটোরিয়াল সেটা হলো আমাদের ভীষণই ফেমাস। আজকে ওয়ান অফ দ্য, মানে বলতে পারো ওয়ান অফ দ্য ট্রেন্ডিং হটস্পট বা ট্রেন্ডিং ডেস্টিনেশনস নাওয়াডেজ, দ্যাট ইজ লাদাখ। ওকে, লে লাদাখ বলতে গেলেই আমাদের কাছে প্যাংগং লেকের কথা মনে পড়ে, দ্য সিরিন অ্যান্ড দ্য ট্রানকুইল এনভায়রনমেন্টের কথা মনে পড়ে। সেই লাদাখ নিয়ে আজকের আলোচনা, কিন্তু লাদাখ নিয়ে শুধুমাত্র সব জিনিস সুন্দর, এত সুন্দর জায়গা, ওখানকার লেকে বিভিন্ন ব্লগার্সদের ছবি, এগুলো ছাড়াও কিন্তু অনেক ব্যাপার আছে যেগুলো আজকে আমরা এই এডিটোরিয়ালস এর থ্রু দিয়ে জানবো। দেখো আজকে যেটা দিয়েছে সেটা কি ব্যাপারে, on the needs of Ladakh, India must attend to the grievances of the people of Ladakh. তাহলে কি বলছে, act north on the needs of Ladakh। তাহলে এই act north মানে কি? এই act north মানে হলো জেনারেলি যেটা আমরা এই এসিটির নেশন, মানে একটা মিশন, ঠিক আছে। এসিটি মানে হলো ইটস আ কাইন্ড অফ আ, মানে জেনারেলি এগুলোর অ্যাক্ট নর্থ মানে হলো যে নর্থে, আমাদের লাদাখটা কোথায় সিচুয়েটেড, নর্থ। তো সেই নর্থের এই নিয়ে একটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা অ্যাকশন করতে হবে। এবার দেখো তার পরের সেন্টেন্সটাই কি দিয়েছে, ইন্ডিয়া মাস্ট অ্যাটেন্ড টু দ্য গ্রেভিয়েন্সেস অফ দ্য পিপল অফ লাদাখ। গ্রিভেন্স কথাটার মানে কি? গ্রিভেন্স কথাটার মানে হলো যেগুলো কমপ্লেন হয়, স্পেশালি যখন কারোর ব্যাপারে তুমি আনফেয়ার ট্রিটমেন্ট করছো, কাউকে ধরো ইল ট্রিট করছো, তার বিরুদ্ধে যখন আমি কোনো কমপ্লেন করি, দ্যাট ইজ নোন অ্যাজ গ্রিভেন্সেস। ওকে, তো সেই গ্রিভেন্সেস কথাটার মানে হলো ইউ ক্যান সে কমপ্লেন, ইউ ক্যান সে ইনজাস্টিস, ইউ ক্যান সে ডিফারেন্ট সাচ ওয়ার্ডস। কমপ্লেন তো বলতেই পারো, ক্রিটিসিজম এখানে আমরা নেব না, বাট কাইন্ড অফ রং অর ইনজাস্টিস, ঠিক আছে, ইল ট্রিটমেন্ট, সেটাকে আমরা গ্রিভেন্সেস বলে থাকি। তাহলে গ্রিভেন্সেস কথাটার মানে হলো, গ্রিভেন্সেস কথাটার যদি আমাকে সিনোনিম বলতে হয় সেক্ষেত্রে আমরা মানে কি কি লিখতে পারি, ইনজাস্টিস লিখতে পারি, ঠিক আছে, ইনজাস্টিস লিখতে পারি, কমপ্লেন কথাটা লিখতে পারি, কমপ্লেন কথাটা লিখতে পারি। দিস আর অল দ্য মিনিংস অফ গ্রিভেন্সেস, ঠিক আছে। এরপরে দেখো সেন্টেন্সটা কি বলেছে, এরপরে যে সেন্টেন্সটা বলেছে, দ্য মেজার্স নোটিফাইড বাই দ্য সেন্টার অন 3rd June 2025 seek to address the several concerns that have been raised by, আচ্ছা এর পরেরটাই কি বলেছে দেখো, দেখো এখানে কি বলছে, দ্য মেজার্স নোটিফাইড বাই দ্য সেন্টার অন 3rd June 2025 seek to address the several concerns that have been raised by the people of Ladakh। তাহলে তাদের যে কনসার্ন সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, তাদের যে প্রবলেম সেগুলো সলিউশন দিতে হবে। তো সেই ধরনের কিছু প্রবলেম, সেই ধরনের কিছু কনসার্নস সেখানকার পিপলরা কি করেছে, আমাদের সামনে ভয়েস করেছে, রেজ করেছে, তো সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। ওকে, দ্য পিপল অফ লাদাখ রিগার্ডিং দেয়ার ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড ল্যান্ড। তাহলে তাদের গ্রিভেন্সেস গুলো কি, তারা যে ইস্যুগুলো তুলে ধরেছে সেগুলোর বেসিস কি, সেগুলোর বেসিস হলো তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে, তাদের কালচার নিয়ে, তাদের ল্যান্ড নিয়ে, ঠিক আছে। তো দিস ইস্যুস কেম টু দ্য ফোর, দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে, দিস ইস্যুস কেম টু দ্য ফোর। এই ফোর কথাটার মানে কিন্তু সামনে আসা, যে কোনো জিনিসের ফোর কথাটার মানে হলো সামথিং which is situated or placed in the front of something, that is called ফোর। তো এই ফোর আর FOUR ফোর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটার মানে হলো ইন ফ্রন্ট অফ,
ঠিক আছে, এই ফোর এর মানে হলো ইন ফ্রন্ট অফ। উই ক্যান গেট দ্য ওয়ার্ড ফরওয়ার্ড, উই ক্যান গেট দ্য ওয়ার্ড ফরওয়ার্ড। আচ্ছা, এখানে আমি দুটো জিনিস তোমাদের আরেকটু বলে দিই। ধরো এই ওয়ার্ডটা দিয়েই যদি আমরা ওয়ার্ড লিখি, একটা যদি আমরা লিখি ফরওয়ার্ড আর একটা যদি লিখি ফরওয়ার্ড, নাও ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস? ঠিক আছে, অনেকেরই এই দুটো ওয়ার্ডে ভুল হতে পারে, সেই ভুলটা যাতে না হয় সেই জন্য এই ওয়ার্ডস গুলোকে বলা। একটা হলো ফরওয়ার্ড, একটা হলো ফরওয়ার্ড। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ওয়ার্ড লেখা আছে। তো ফরওয়ার্ড কথাটার মানে যদি আমরা এই টার্মটাকে ইউজ করি, ফোর মানে আমি কি বললাম, ইন ফ্রন্ট অফ, তাহলে ফরওয়ার্ড জেনারেলি লেখা হয় ইটস আ কাইন্ড অফ ইন্ট্রোডাকশন। ঠিক আছে, যখন কোনো লেখার আগে ইন্ট্রোডাকশন লেখা হয়, মানে কোনো ধরো নোভেল হলো, প্লে হলো, কোনো কিছু এরকম জাতীয় জিনিস হলো, সেগুলোর আগে একটা ইন্ট্রো লেখা হয়, সেই ইন্ট্রোকে বলা হয় কিন্তু ফরওয়ার্ড। ওকে, অ্যান্ড ফরওয়ার্ড কথাটার মানে হলো টু মুভ, সামনের দিকে। ঠিক আছে, ফরওয়ার্ড, উই আর লুকিং ফরওয়ার্ড টু। তো উই আর লুকিং ফরওয়ার্ড মিন্স উই আর এক্সপেক্টিং। ওকে, মানে উই এক্সপেক্ট টু ডু সামথিং গুড। তো সেই জিনিসে কিন্তু আমরা ফরওয়ার্ড কথাটা ইউজ করি। আর ফোর কথাটা ইজ মিনিং ইন দ্য ফর্ম অফ, যেমন আমাদের কপালের ইংলিশ কি বলি আমরা, ফোর হেড বলি, ঠিক সেরকম বিফোর কথাটা ইউজ করতে পারো। দেখো এইগুলোর মধ্যে কমন টার্মস কিন্তু ফোর। তাহলে these issues came to the fore after the special status of the former state of Jammu and Kashmir J&K under Article 370। ঠিক আছে, তাহলে এই নিয়ে ইস্যুটা উঠে আসছে। এবারে দেখো তারপরে কি আছে, was withdrawn in 2019। তাহলে বুঝতেই পারছো সেই ইস্যুটা কেন আসছে। আগে আর্টিকেল 370 দিয়ে একটা স্পেশাল স্টেটাস দেওয়া হতো J&K মানে জম্মু অ্যান্ড কাশ্মীরকে। 2019 সালে এই আর্টিকেল 370 আন্ডারে কি হয়েছে যে এই স্পেশাল স্টেটাসটাকে তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে বলছে and it was bifurcated into union territories or UT। তাহলে we have got another word that is bifurcated। তাহলে এইখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে bifurcated। এই bifurcated কথাটার মানে কি, বাই কথাটার মানে কিন্তু দুটো। ওকে, তো বাইফারকেটেড মানে হলো যখন আমরা দুটো ব্রাঞ্চ, দেখবে দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, সেটাকে বলা হয় বাইফারকেটেড। তাহলে বাই কথাটার মানে, বাইফারকেটেড এই কথাটার মানে হলো ডিভাইডেড ইনটু টু, ডিভাইডেড ইনটু টু। ঠিক আছে, এবার সেটা ব্রাঞ্চেস হতে পারে অর ফোর্কস হতে পারে। ফোর্কস মানে কিন্তু দেখবে কাটা চামচের যেগুলো থাকে এজ গুলো, সেগুলোকে বলা হয় ফোর্কস। তো সেগুলোও কিন্তু বাইফারকেটেড হতে পারে, ডিভাইডেড ইনটু টু ব্রাঞ্চেস অর ফোর্কস। ঠিক আছে, ফোর্কস, দিস ইজ bifurcated। আচ্ছা, আরো একটা জিনিস বলে রাখি, এই বাই কথাটার মানে কিন্তু is always related to the term to। ওকে, and ডাই কথাটার মানেও কিন্তু এই টার্মটা ইউজ করা হয় টু। ঠিক আছে, বাইফারকেট কথাটার মানে হলো যেটা এক ছিল সেটাকে আলাদা করে দেওয়া, আর ডিভাইডেড ডাই কথাটার মানে হলো আধা আধিতে ভাগ করে দেওয়া, যেমন ডিভিশন, ডিভাইড। ঠিক আছে, ডাইভার্সন, দেখবে ওয়ার্ড গুলো আসে না, ডাইভার্সন মানে হলো যেটা একটা ছিল সেটা আমি অন্যদিকে ঘুরিয়ে দিলাম, সেখান থেকেই ওয়ার্ডটাকে আমি ডাই ইউজ করতে পারি, ডিভাইড কথাটা ইউজ করতে পারি, এগুলোর মানে হলো ডাই। বোঝা গেল? নেক্সট দেখো, ফিরে আসা যাক আমাদের স্লাইডে কি আছে। এবার দেখো কি বলেছে, নিউ পলিসিস অন রিজার্ভেশন। তাহলে কি কি আসছে, new policies on reservation, languages, domicile and composition of councils। তো we have got another term that is domicile। তাহলে এখানে দেখো কি বলছে, নিউ পলিসিস অন রিজার্ভেশন, ল্যাঙ্গুয়েজেস, এটা তো তোমরা সবাই জানো। ডমিসাইল কথাটার মানে কি, ডমিসাইল কথাটার মানে হলো যখন কোনো কান্ট্রি, যখন কোনো কান্ট্রিকে মানে আ পার্সন যখন কোনো কান্ট্রিকে নিজের বাড়ির মতন মানে পার্মানেন্ট হোমের মতন চিন্তা করে, সেটাকে বলা হয় ডমিসাইল। ঠিক আছে, মানে a specific country when you treat some place as a specific country হতে পারে, সেটা প্লেস হতে পারে, যে কোনো কিছু as your own country, as your own permanent home, that is known as domicile। ওকে, তাহলে ডমিসাইল কথাটার মানে হলো, আমি এখানে লিখেও দিচ্ছি, domicile কথাটার মানে হলো when a person treats
এটার অ্যাকচুয়ালি কোনো সিনোনিম নেই, ঠিক আছে, তাই জন্য আমাকে এটা লিখতেই হচ্ছে। when a person treats a country as his permanent home, সেটাকেই সে তার বাড়ি বলে মনে করে, দ্যাট ইজ কল্ড ডমিসাইল। ঠিক আছে, তো এই টার্মটা দেখবে ব্রিটিশদের ক্ষেত্রেও অনেক সময় ইউজ করা হয়, যখন তারা আমাদের এখানে সিভিলাইজেশন গড়ে তুলেছিল সেই সময় তাদেরকে বলা হয় ডমিসাইল। কেন? কারণ তারা নিজেরাই কি করেছিল, এই পুরো ইন্ডিয়াটাকে নিজের বাড়ি মনে করেছিল, মানে নিজের পার্মানেন্ট জায়গা। ঠিক আছে, অ্যান্ড সামটাইম ইট ইজ ইন গুড ইউজ, মানে কোনো কোনো জায়গায় কি হয়, এটা ভালো ইউজ হয়। বাইরে থেকে যখন অনেক দেশে এরকম দেখবেও তোমরা, বিভিন্ন জায়গায় দেখবে অ্যাংলো ইন্ডিয়ানসরা এখানে বহু বছর ধরে, বছরের পর বছর ইন্ডিয়াতে রয়েছে এবং দে কানেক্ট উইথ দ্য কালচার। তারাও এখন কি করেছে, এই কালচার অ্যাডপ্ট করেছে, এই কালচার, এই সিচুয়েশন বা এনভায়রনমেন্টকে নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নিয়েছে। তো এইগুলোকেও কিন্তু ডমিসাইল বলা হতে পারে। অ্যান্ড কম্পোজিশন অফ হিল কাউন্সিলস, যেহেতু তারা নর্থে থাকে, অবভিয়াসলি কাউন্সিলস তো থাকবেই। হিল কাউন্সিলস ফর দ্য ইউটি অফ লাদাখ include a provision for up to 85% reservation for indigenous people. দেখো এখানে আরো একটা টার্ম আমরা পাচ্ছি, that is indigenous. Now what is meant by indigenous people? Indigenous কথাটার মানে হলো ethnic group, মানে নিজস্ব জায়গায়। indigenous কথাটার মানে হলো যেই জায়গায় তুমি ধরো বিলং করছো, যেই জায়গায় তুমি থাকছো, সেই জায়গারই অধিবাসীকে আমরা কি বলি, ইন্ডিজিনিয়াস। ইন্ডিজিনিয়াস মানে হলো তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাদের নলেজ আলাদা, সেইখানকার কালচার আলাদা থাকবে বাকি সবার থেকে, সেগুলোকে বলা হয় ইন্ডিজিনিয়াস। আচ্ছা, এটার আরো একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। ইন্ডিয়াতে আমরা যারাই বেশিরভাগ পপুলেশন রয়েছে, আমরা কিন্তু সবই হাইব্রিড কালচার, মানে আমাদের এটার জন্য আমাদের ফিরে যেতে হবে হিস্ট্রির দিকটায়। আমরা সেই পড়েছিলে, মনে আছে যে আমাদের নর্থের দিক থেকে বিভিন্ন আরিয়ানস যাদেরকে আমরা বলি, ঠিক আছে, আর্য যাদেরকে বলা হয়, তাদের একটা শাখা বিভিন্ন জায়গা থেকে, বাইরের দেশ থেকে এখানে ঢুকে এসেছিল, সেইখান থেকে তারা এবার এখানে এসে বসতি করেছিল। দে ওয়ার সিভিলাইজড হিয়ার, দে দে সেট আপ দেয়ার সিভিলাইজেশনস হিয়ার। তারপরে তারা এখানকার লোকজনদের সাথে বৈভাবিক সম্পর্কে জড়িত হয়েছে, দে গট ইনটু ম্যারেজেস। তারপরে যেরকম হয় জেনারেশন আফটার জেনারেশন এভাবে একটা গ্রুপ হয়। আর আরেকটা যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যারা ইন্ডিজিনিয়াস পিপল হলো দ্রাবিডিয়ান কমিউনিটি, যারা সাউথ ইন্ডিয়ায় থাকে, ঠিক আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কমিউনিটি, তারা কিন্তু ইন্ডিয়ার বাইরে থেকে কেউ আসেনি, এরা কিন্তু ইন্ডিয়া, মানে এরাই এখানকার অরিজিনাল নেটিভ পিপল। তো তাদেরকে বলা হয় ইন্ডিজিনিয়াস, বা যাদের দেখবে আমরা ট্রাইবস বলি, ঠিক আছে, সেই ভিল, গোন্স, এই সমস্ত ট্রাইবসরাও কিন্তু আমাদের ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াস পিপল। ঠিক আছে, অ্যানিমালস এবং প্লান্টসদের মধ্যেও এই দুটো টার্ম কিন্তু ইউজ করা হয়, একটা হলো ইন্ডিজিনিয়াস, একটা হলো এক্সোটিক। খাবারের ক্ষেত্রেও দেখে থাকবে, যখন আজকাল তো অনেকেই দেখবে বিগ বাস্কেট ইউজ করো, বা ধরো বিভিন্ন ফ্লিপকার্ট গ্রসারি ইউজ করে, এছাড়া আরো অনেক রকমের গ্রসারি বা স্টোর আমরা এরকম ইউজ করে থাকি, অনলাইন স্টোর। ইনফ্যাক্ট বাজারে গেলেও দেখতে পারবে এই যে কিউই, এগুলো কিন্তু আগে আমরা কোনোদিনই খেতাম না, এগুলো কিন্তু কোনোটাই ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াস স্পিসিস নয়। ইন্ডিজিনিয়াস স্পিসিস বলতে গেলে আমাদের আম হতে পারে, ম্যাঙ্গো হতে পারে, ঠিক আছে, লিচু হতে পারে, কিন্তু এই যে চেরি বা ধরো কিউই, ড্রাগন ফ্রুট, এগুলো ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াস স্পিসিস কিন্তু নয়, এগুলো কিন্তু বাইরে থেকে আনা হয়েছিল কোনো এক সময়, এবার এখানে চাষ হচ্ছে। দিজ আর অল এক্সোটিক স্পিসিস, যেগুলো বাইরে থেকে আনা হয় এবং তারা ভীষণই দামি প্রকৃতির হয়, সেগুলোকে বলা হয় কিন্তু এক্সোটিক। বোঝাতে পারলাম? তাহলে এবার ইন্ডিজিনিয়াস মানে হলো নেটিভ পিপল। বেসিক্যালি ইন্ডিজিনিয়াস কথাটার মানে, এখানে আমার জায়গা নেই তাই আমি পরেরটাতেই লিখছি, ইন্ডিজিনিয়াস কথাটার মানে হলো নেটিভ। ঠিক আছে, এটার অপোজিটটা কিন্তু আসবে হলো এক্সোটিক। ওকে, নেক্সট ওয়ান দেখো কি বলেছে, তো ইন্ডিজিনিয়াস পিপল ইন গভর্নমেন্ট jobs, further clarity is expected when the rules are framed, মানে যখন এই জায়গার রিলেটেড রুলস ফ্রেম করা হচ্ছে, সেখানে কি করতে হবে, আরো স্পেসিফিকেশন দরকার, আরো ক্লারিফিকেশন দরকার, কারণ তাদের জন্য আলাদা রকমের কিছু হওয়া দরকার। কেন? কারণ এটাই তাদের দাবি যে এখন যে রিজার্ভেশন, কারণ তাদের ওখানে অনেক রকম কষ্ট করে থাকতে হয়, তো এই কারণে সেটা তাদের দাবি। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান যদি হয়,
Several states in the northeast have reservation above 80% for indigenous people. বোঝা গেল? তাহলে বিভিন্ন নর্থ ইস্টের যারা স্টেটস রয়েছে যেমন মিজোরাম, মণিপুর, ঠিক আছে, মেঘালয়া, এই সমস্ত যারা স্টেটস রয়েছে তারা নিজেদের ইন্ডিজিনিয়াস পিপলদের জন্য 80% রিজার্ভেশন করেন ভেরিয়াস সেক্টর। যেমন এখানে দেখো মিজোরামের একটা এক্সাম্পল দিয়েছে, মিজোরাম হ্যাজ 92% অ্যান্ড অরুণাচল প্রদেশ হ্যাজ 80% ইন জবস। এটা ওদের ইন্ডিজিনিয়াস লোকেদের জন্য, মানে এটা ওদের ওখানকার লোকালিটির লোকেরা আগে পাবে, তারপরে যদি কিছু এক্সট্রা লেগে থাকে তখন বাইরের লোকেদের সেখানে রিক্রুটমেন্ট দেওয়া হবে। টু বি কাউন্টেড অ্যাজ আ ডোমিসাইল অফ লাদাখ, a person must have a continuous 15-year stay from 2019। তাহলে কি বলছে দেখো, ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, যে লাদাখের তুমি যদি ডমিসাইল নিজেকে বলতে চাও যে লাদাখের আমি অধিবাসী, তাহলে তোমাকে কি করতে হবে, 2019 থেকে শুরু করে 15 বছর লাদাখে কিন্তু থাকতে হবে। এই এভিডেন্স বা এই প্রমাণ যদি তুমি দিতে পারো তবে কিন্তু লাদাখের তুমি ডমিসাইল হবে। ওকে, দিস মিনস দ্যাট মাইগ্রেন্টস ইন লাদাখ, মাইগ্রেন্টস মানে যারা বাইরে থেকে এসেছে, মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, দে আর নোন অ্যাজ মাইগ্রেশন বলে, আর যারা এরকম এক প্লেস থেকে অন্য প্লেসে যায় তাদেরকে বলা হয় মাইগ্রেন্টস। ওকে, পিপল শিফটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, people shifting from one place to another, তাকে বলা হয় কিন্তু মাইগ্রেন্টস। এই কথাটা আমরা কিছুদিন আগে কোভিড এর সময়ও শুনেছিলাম, যারা বিভিন্ন জায়গায় লেবারার্স বা ম্যানুয়াল লেবার্স যারা কাজ করতো তারা বিভিন্ন জায়গায় মাইগ্রেট করে। কেন? তাদের নিজেদের জায়গায় হয়তো কাজ বাজ নেই, তাই জন্য তারা কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে। ওকে, after it lost its special status in 2009, okay, will be considered for domicile only after 2034। আচ্ছা, এবার দেখো, এবার পুরো সেন্টেন্সটাকে একবার ভালো করে পড়ে নাও। To be counted as a domicile of Ladakh, a person must have a continuous 15-year stay from 2019 in Ladakh. This means that migrants in Ladakh, after it lost its special status in 2019, will be considered for domicile, মানে যারা ধরো মাইগ্রেন্টস ছিল, মানে কোনো কাজের সূত্রে বাইরে গেছে, তাহলে এই আর্টিকেল 370 আসার পরে এবার তাদের কাউন্টিংটা কিরকম হবে, সেই মাইগ্রেন্টস নিজেকে লাদাখের অধিবাসী তখনই বলতে পারবে কোন ডেটের পরে, আফটার 2034, তার আগে নয়, কারণ সে হয়তো সেখান থেকে চলে গেছিল। বোঝাতে পারলাম কন্ডিশনটা কি? The comparable provision in the UT of J&K, matlab Jammu and Kashmir, considers anyone who has completed 15 years as a registered migrant eligible for domicile। তাহলে এটাও একটা কন্ডিশন দিয়েছে। The comparable provision in the Union Territory of Jammu and Kashmir considers anyone, তাকেই কনসিডার করা হবে কিভাবে, who has completed 15 years as a registered migrant। এবং তুমি যদি মাইগ্রেন্ট হও তাহলে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে যে হ্যাঁ আমি এখানকার অধিবাসী, কিন্তু আমাকে কাজের সূত্রে বাইরে যেতে হয় এবং সেটা আমি 15 বছর ধরে আছি, সেটার একটা রেজিস্ট্রেশন তোমাকে করাতে হবে। দেন ইউ ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ডমিসাইল। ওকে, in hill councils 1/3 of the seats will be reserved for women as per the policy। এটা আই থিংক সো সবার কাছে ক্লিয়ার, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো তারপরেরটা দেখে নেওয়া যাক কি আছে। তারপরেরটা বলছি ইংলিশ, হিন্দি, উর্দু, বটি অ্যান্ড পুরগি ল্যাঙ্গুয়েজেস। দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্যও খুব ইম্পর্টেন্ট। কি কি দেখো, কি কি বলেছে হলো যে Hindi, English, Urdu, Boti and Pugi languages will be the official languages. These measures, ঠিক আছে, these measures fall short of the demands, তাহলে these measures fall short of the demands that civil society organizations in Ladakh have been raising, মানে তারা যেটা নিয়ে আওয়াজ উঠাচ্ছিল। They want full statehood
inclusion in the 6th schedule of the constitution which provides for special protection for tribes people, মানে তাদের জন্য যে ট্রাইবস পিপলদের জন্য যে স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট আছে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন সেটা তারা চাইছে। ইন সেভারাল পার্টস অফ দ্য কান্ট্রি a second seat in the Lok Sabha and the constitution of a public service commission. I think so এই ব্যাপারটা তো বোঝার কোনো অসুবিধাই হলো না। While Ladakh will a population of 2.74 lakh according to the 2011 census, তো সেখানে দেখা যাচ্ছে কি has been demanding, তারা ডিমান্ড করছে কি কনস্টিটিউশনাল সেফগার্ডস। তো কনস্টিটিউশনাল সেফগার্ডস কথাটার মানে কিন্তু প্রোটেকশন, ঠিক আছে, সেফগার্ডস কথাটার মানে কিন্তু প্রোটেকশন। Okay, to protect its identity, culture and land and the lack of jobs and employment opportunities. তো বারবার লাদাখের কাউন্সিলের পক্ষ থেকে সেখানকার পপুলেশন বারবার কি দাবি জানাচ্ছে তাদের নিজস্ব আইডেন্টিটি, কালচার, ল্যান্ড এবং তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস বাড়ানোর জন্য। ফর দ্য ইউথ ওয়ার অ্যাট দ্য হার্ট অফ দ্য প্রোটেস্ট উইটনেসড বাই দ্য ইউনিয়ন টেরিটরি ইন দ্য পাস্ট 5 years। তাহলে বারবার আমরা এটাই দেখতে পাচ্ছি যে লাদাখের পক্ষ থেকে এই নিয়েই কিন্তু আওয়াজ ওঠানো হচ্ছে যে এই জিনিসগুলোর ওপরে আমাদের ইনএফিশিয়েন্সি, এগুলোর ওপরে আপনারা কাজ করুন, ঠিক আছে। নেক্সট ওয়ান, আমি স্লাইডটা চেঞ্জ করছি। A parliamentary panel was informed, তাহলে কি বলেছে, a parliamentary panel was informed by the Union Home Ministry earlier this year that none of the 1275 gazetted posts in Ladakh has been filled, ঠিক আছে। তাহলে এখনো পর্যন্ত এই একটা পোস্টও ফিল করা হয়নি since the region became a centrally administered territory in 2019। যবে থেকে আর্টিকেল 370 এসেছে সেখানে কোনো রকমে এতগুলো পোস্ট ফাঁকা পড়ে রয়েছে, কোনো গ্যাজেটেড অফিসার সেখানে নেই। ওকে, the sustained campaign, sustained মানে যেটা চলছে, by the Ladakhis both in Kargil and Leh, দুটো জায়গার নাম, এটাও ফেমাস, forced the government to form a high-powered committee in 2023 headed by the Minister of State Nityanand Rai to look into their demands. Look into কথাটার মানে হলো investigate, okay, look into কথাটার মানে হলো investigate, okay। Ladakh is strategically, তাহলে এবার Ladakh is strategically located at the junction of India, Pakistan and China। তো তিনটে কান্ট্রিজ এর একদম এমন ভাবে লাদাখ রয়েছে যে তিনটে কান্ট্রিজ এর মাঝের পজিশনে, where both neighbors have border disputes, তাদের সাথে তো লেগেই রয়েছে আমাদের ঝামেলা। With India, recent developments have demonstrated that both these countries often act in tandem। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড দিচ্ছে works in tandem। এই tandem কথাটার মানে কি, tandem কথাটার মানে হলো যখন আমরা অনেক দুটো তিনটে জিনিস, বিশেষ করে দুটো জিনিস যখন আমাদের অ্যারেঞ্জ করে একটা ওয়ান ইন ফ্রন্ট অফ দ্য আদার, মানে এটা একটা রয়েছে, এটা যদি থাকে এটার ওপরে এখানে একটা রয়েছে, এই রকম যদি কোনো জিনিসের অ্যারেঞ্জমেন্ট হয় সেটাকে বলা হয় ট্যান্ডেম। তাহলে ট্যান্ডেম মানে হলো দুটো জিনিসের মধ্যে অ্যারেঞ্জমেন্ট, সেটা মেশিন হতে পারে, অ্যানিমালস হতে পারে, হোয়াটএভার, ওকে। তাহলে ট্যান্ডেমটা কিসের জন্য, বোথ দিস কান্ট্রিজ যেটা বলেছে, কারণ চায়না আর পাকিস্তান আমাদের বর্ডার কান্ট্রিজ এবং তারা মাঝে মধ্যেই কি করে demonstrated that both these countries often act in tandem, মানে এই দুটো কান্ট্রি একে অপরের মতন করে কাজ করে, একে অপরের সাথে আর কি কাজ করে। It is imperative that New Delhi pays close attention to the sentiments of the region। তো এটা নিউ দিল্লি বা সেন্টারের কাছ থেকে আমাদের একটা আবেদন বলতে পারো, মানে সেই লাদাখিসদের কাছ থেকে একটা আবেদন যে তাদেরকে যেন স্পেশাল কিছু সেন্টিমেন্টস বা সেখানকার লোকজনের যে কালচার, ল্যান্ড নিয়ে ভয়েস রেজ করার যে ইস্যুস গুলো আছে সেখানে যেন অ্যাটেনশন দেওয়া হয় ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সাইড। আশা করি ক্লিয়ার। জাস্ট আ মিনিট। আশা করি ক্লিয়ার এতটুকু। আচ্ছা, যখন আমাদের এটা হয়েই গেল, মোটামুটি আজকের এডিটোরিয়ালসটা অনেকটাই ইজি ছিল, ঠিক আছে। তো ইজি ছিল মানে এই নয় যে এখান থেকে আমরা বিভিন্ন রকম কিছু পাবো না, যেহেতু আমরা লে লাদাখ নিয়ে কথা বলছিলাম তো আমরা কিছু ট্রাভেল ইডিয়মসও আজকে আলোচনা করব। ট্রাভেল ইডিয়মস মানে হলো, যেমন ধরে নেওয়া যাক একটা ট্রাভেল ইডিয়মের কথা বলা হোক, হিট দ্য রোড, ঠিক আছে, হিট দ্য রোড।
এই ইডিয়মটার মানে কি, যেহেতু আমরা লে লাদাখ নিয়ে কথা বলছিলাম, লাদাখ হলো একটা ঘোরার জায়গা, তো হিট দ্য রোড এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যখন কোনো জায়গায় আমরা ট্রাভেল করার শুরুয়াত করি, ইনিশিয়েট করি, স্টার্ট করি জার্নি, সেটাকে বলা হয় কিন্তু হিট দ্য রোড। ওকে, তাহলে হিট দ্য রোড কথাটার মানে কি আসবে? হিট দ্য রোড কথাটার মানে আসবে স্টার্ট আ জার্নি। কোনো একটা জায়গায় যখন আমরা জার্নি স্টার্ট করি সেটাকে বলা হয় হিট দ্য রোড। ওকে, পরের ইডিয়ম যদি আমরা বলি, পরের ইডিয়ম আমরা বলবো হলো ট্রাভেল লাইট। ঠিক আছে, যখন আমরা এই ওয়ার্ডটাকে শুনে আশা করি বুঝতে পারছো এটার মানে কি। সেকেন্ড ইডিয়মটার মানে হলো ট্রাভেল লাইট। ঠিক আছে, ট্রাভেল লাইট কথাটার মানে হলো যখন তুমি ট্রাভেল করছো, আমরা কি করি ট্রাভেল যখন করি কি করি, একটা বস্তা তৈরি করি, মানে বিভিন্ন রকমের জিনিস যা পারি তাই একটা করে আমাদের সুটকেসে ভরে নিয়ে যাই, বাট সেটা তো টানতে হবে, সেটা তো আমাকে ক্যারি করতে হবে, তো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, রাইট? কারণ আমি যখন ট্রাভেল করছি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হবে আমাকে। তো travel light means whenever you are traveling you should carry a few things, not a bulk of things. ঠিক আছে, তো that is known as travel light. তো travel light means carry a few things. আচ্ছা, এইটা দিয়ে লিখে দিই, carry a few things while traveling. ঠিক আছে, নেক্সট ইডিয়ম যদি আমরা দেখি, ব্যাক সিট ড্রাইভার। ঠিক আছে, ব্যাক সিট ড্রাইভার, ব্যাক সিট ড্রাইভার কথাটার মানে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো এটার মানে কি। ব্যাক সিট ড্রাইভার কথাটার মানে কি হতে পারে? আশা করি অনেকেই এটা থেকে ক্লু বলতে পারছো। জেনারেলি কি করে, পেছনে বসে দেখবে অনেকেই কি করে, ইনস্ট্রাকশন, আরে এদিকে এদিকে যাস না, ওদিকে যায়, এখান থেকে টার্নটা নিয়ে নে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু গাড়ি চালাচ্ছে না, যে গাড়ি চালাচ্ছে সে অবশ্যই বুঝতে পারছে যে কোন দিকে গেলে আমার সুবিধা হবে, কতটা আমি গাড়িটাকে কাটালে আমি এখান থেকে স্মুথ ভাবে যেতে পারবো। তো ব্যাক সিট ড্রাইভার কিন্তু তাদেরকেই বলা হয়, যারা পেছনে বসে, দ্য পার্সন হু ইজ নট ফিজিক্যালি ড্রাইভিং বাট গিভিং ইনস্ট্রাকশনস। ওকে, তো ব্যাক সিট ড্রাইভার মানে হলো পার্সন not physically driving a car. ঠিক আছে, তাকে আমরা বলছি হলো ব্যাক সিট ড্রাইভার। ওকে, নেক্সট যে ইডিয়মটা আমরা পড়বো হলো ইন দ্য সেম বোট। ইন দ্য সেম বোট 4 নম্বর ইডিয়ম আমাদের, ইন দ্য সেম বোট। আশা করি এটাও কাইন্ড অফ বুঝতে পারছো। ইন দ্য সেম বোট মানে হলো আচ্ছা, কি হতে পারে ইন দ্য সেম বোট কথাটার মানে? ইন দ্য সেম বোট কথাটার মানে হলো, ধরো তুমিও বললে যে জানিস তো এটা আমার আজকে এবারে না খুব অসুবিধা, আমিও বললাম হ্যাঁ রে এটা আমারও অসুবিধা, এটাকে বলা হয় ইন দ্য সেম বোট। ইউ আর ডিফারেন্ট বাট ইউ আর ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশনস, দে আর নোন অ্যাজ ইন দ্য সেম বোট। ঠিক আছে, তাহলে ফেসিং সিমিলার difficult situations, they are known as in the same boat. Okay, next one যদি আমরা যাই সেটা হবে হলো, ধরো ব্যাকসিট ড্রাইভার তো তোমাদের বললাম। আচ্ছা, এটাও আশা করি বলতে পারবে। এটা অবশ্যই জানা আছে, এটা বাংলাতেও একটা ইডিয়াম আছে অ্যাকচুয়ালি, দেখো তো চিনতে পারো কিনা। ফুটও লেখা যেতে পারে, ফিটও লেখা যেতে পারে। ঠিক আছে, ইচি ফিট মানে আমরা একটা বাংলায় টার্ম ইউজ করি, পায়ের তলায় সর্ষে, মানে কি সে এক জায়গায় কোনোভাবে স্থির থাকতে পারে না, এই টাইম পেলো তো এই বেরিয়ে পড়লো কোনো একটা জায়গা ঘুরতে, তো সেটাকেই বলা হচ্ছে কিন্তু ইচি ফিট। ইচি ফিট মানে হলো আ পার্সন ইজ অলওয়েজ ইগার টু ট্রাভেল।
ঠিক আছে, ইগার টু ট্রাভেল। এই পার্সনরা কোনো জায়গায় একভাবে বোর হয়ে যায়, এক জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যায়। সে সবসময় চায় কি এই আমি আজকে বেরিয়ে পড়বো কালকে। ঠিক আছে, আশা করি তোমাদের সাথে বোঝাতে পারলাম। এডিটোরিয়াল আজকের আলোচনা করলাম, সেখান থেকে আমরা কিছু ইডিয়ামসও আলোচনা করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সেশনে আবারও কোনো একটা নতুন ভোকাবুলারি, নতুন এডিটোরিয়াল সেশন নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ইটস এ রিকোয়েস্ট কি আমাদের বাংলা গুরু, মহিন্দ্রাস বাংলা গুরু চ্যানেলকে শেয়ার করে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে আমাদের সবসময় পাশে থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।